জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8:15টায় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইট অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত DM সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যান। বাংলাদেশ সময় রাত 9:30টায় জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ডক্টর ইউনূস। সফরসঙ্গী রয়েছেন নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ মোট 57 জন। সফরে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কের স্থানীয় সময়ে সোমবার সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রতিবেশী দুই দেশই তাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর নিকটতম প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এমন পরিস্থিতিতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করতে 1.5 বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা হবে। দেশে শান্তি ফিরিয়ে আনতে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, একসঙ্গে কাজ করলে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হবে খুব শিগগিরই। ব্যর্থ হওয়ার কোনো কারণই নেই। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আরও 2টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকালে 8টার কিছু পরে তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে দুই পক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খান ও শাহজাহান খানকে গ্রেফতার দেখিয়েছে আদালত। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আদালতে এই আসামিদের হাজিরা উপলক্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। রিমান্ডে আদালত সন্তুষ্ট হইয়া তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আমরা রাষ্ট্রপক্ষকে সহায়তা করেছি। শুনানিকালে আমরা বলেছি যে এই শাহবাগ থানার যে চাঙ্কারপুলে যে পুলিশের ডাইরেক্ট গুলিতে যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল, তা সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আদালতে আমাদের সাবমিশন রেখেছিলাম। বারবার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়, বারবার রিমান্ড চাওয়া হয়। এতে আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী, মানবাধিকারের লঙ্ঘন। আমরা বলেছি যে এই মামলাগুলি রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার শুনানি দেখানো হচ্ছে।
চট্টগ্রাম ৬ আসনে সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০১৯ সালের রাউজানে মুনিরিয়া যুব তাবলিগ ইবাদতখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য CMM কোর্টের বিচারক নুরুল হাসানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে ৩টি মামলায় ফজলে করিমকে গ্রেফতার দেখায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহরিয়ারের আদালত। এর আগে নিরাপত্তা বিবেচনায় রাউজানের সাবেক এই সংসদ সদস্যকে সকালে কারাগার থেকে আদালতে নেওয়া হয়, কিন্তু তাকে আদালতে আনার খবরে বিক্ষুব্ধ জনতা আদালত প্রাঙ্গণে জড়ো হয়। এ সময় পুরো আদালতে ছিল কড়া নিরাপত্তা, কিন্তু এরপরও উত্তেজিত জনতা ফজলে করিমকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে। সরকার পতনের পর গেল 12 সেপ্টেম্বর ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করে বিজিবি। পরে তাকে ঝুঁকি বিবেচনায় হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হয়। শহরের মামলাগুলোতে ওনাকে 2 নম্বর আসামি করে রাখা হয়েছে এবং ওইসব এমন একটা দিনে রাখা হয়েছে যেখানে উনি 2.5 লক্ষ বৃক্ষরোপণ একটা কর্মসূচি করছিলেন রাউজানে ওনার এলাকাতে। এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। সেই দিনের একটা মামলা দিয়েছে যে হুকুমের আসামি। ওনাকে এখানে আনার পর থেকে কোনো ডিভিশনের ব্যবস্থা করেনি। উনি 5 বারের সংসদ সদস্য। লোক দেখানো কাজ করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। বলেন, যার যার অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর আরমাইটোলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ডেঙ্গুর সময়ে জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 12টি দল কাজ করছে। এছাড়া মশক নিধন কার্যক্রমে দায়িত্বশীলদের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। জনগণের সচেতনতা তৈরি করো আর কি, যাতে জনগণ এই ব্যাপারে সচেতন হয়। এটা দ্বিপাক্ষিক, একজনের পক্ষে সম্ভব না, অফিসারদের পক্ষেও সম্ভব না যে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে করবেন। সেই জন্য আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন, কাউন্সিলর সাহেবরা আছেন, ওনাদেরকেও আমি আজকে বললাম যে আপনারা শুধু অফিসে যাবেন আর বাসায় থাকবেন তাহলে তো হবে না। আপনার দায়িত্ব তো হচ্ছে সিভিক অ্যামেনিটিস যেটাকে বলে, মানুষের সেই যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন, পরিষ্কার রাখা, পরিবেশ ভালো রাখা ইত্যাদি ইত্যাদি। সেগুলো আপনারা যদি বাসায় বসে থাকেন তো দেখতে পারবেন না। আর শুধু মিটিং করলে মিছিল করলে তো হবে না। আপনার এটাই হচ্ছে মূল কাজ। 1 নভেম্বর থেকে সারা দেশে পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, সুপার শপে পলিপ্রোপাইলিন ও পলিথিন ব্যবহার বন্ধে 1 মাস দেখা হবে, পরে পরিস্থিতি বুঝে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে। আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। ওই কাজগুলো শুরু করব এবং ওনারাও আমাদেরকে কথা দিয়েছেন। দোকান মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে। দোকান মালিক সমিতি আমাদেরকে কথা দিয়েছে যে ওনাদের 1 মাস সময় লাগবে। সুপার শপিং মল 1 অক্টোবর থেকে শুরু করবে, ওনারা 1 নভেম্বর থেকে শুরু করতে চান। IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা বলেছেন, কি পরিমাণ ঋণ লাগবে এখন পর্যন্ত IMF-কে জানানো হয়নি। সরকার দেশীয় সম্পদ আহরণ করবে, কিন্তু কিছু বিদেশি সহায়তাও লাগবে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। বৈঠকে ব্যাংক খাত সহ অর্থ পাচার, কর ও ভ্যাট সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এ সময় তিনি বলেন, অর্থনীতি সংস্কারে IMF কারিগরি সহায়তা দরকার বলেও জানান তিনি। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, NBR সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে। অর্থাৎ এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাবে তখন ওদের সাথে যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে। তারপরে আমরা এই প্রেজেন্ট যে প্রোগ্রাম সম্বন্ধে ইস্যু হবে, আর আমরা ফিউচার কিছু ভবিষ্যতের জন্য আমরা রিকোয়েস্ট করেছি ওদেরকে। শুধু IMF না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে ইস্যু চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে IMF-কে আমরা স্পেসিফিক বলে ওদের কী কী দরকার সাহায্য। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি।
ছাত্র জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজ নেয় চীনা চিকিৎসক দল। এ সময় আহতদের চিকিৎসার সুযোগ সুবিধার বিষয়েও তথ্য নেন তারা। আহতদের কাউকে দেশের বাইরে নিতে হলে তার প্রস্তুতিও রয়েছে বলে জানানো হয় দলটিকে। এর আগে হাসপাতালটির পরিচালকের সাথে বৈঠক করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরে হাসপাতালের পরিচালক জানান, ঢাকা মেডিকেলে 37 জন রোগী ভর্তি রয়েছেন যারা ছাত্র জনতার আন্দোলনে আহত হন। Professor of Casualty and Surgery. During this incident, we have seen about 2,700 patients, and we admitted about 900 patients. Those patients who were admitted in this hospital, most of them got discharged. Now only 37 patients are indoor. General surgery, neurosurgery, orthopedics, eye, ENT, burn and plastic surgery. These are the main departments who treated the patients. কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়েছেন। আইএসপিআর থেকে জানানো হয়, রাত 3টার দিকে কক্সবাজারের চকরিয়ায় ডুলা হাজরার মাইজপাড়া গ্রামে ডাকাত দলের হামলার খবরে অভিযানে যান সেনা সদস্যরা। ভোররাত 4টার দিকে অভিযান পরিচালনার 7 থেকে 8 সদস্যের ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানজিম সরোয়ারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে 3 ডাকাতকে আটক করা হয়। এছাড়া উদ্ধার করা হয় একটি দেশীয় বন্দুক ও 6 রাউন্ড গুলি। ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় লেবাননে একদিনেই প্রাণ গেছে 492 জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 35 জন শিশু ও 58 জন নারী আছেন। আহত 1,500-এর বেশি মানুষ। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরই মধ্যে স্থানীয় সময় সোমবার ভোর থেকে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে 30টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহ গোষ্ঠী সক্রিয় আছে এমন সব এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে লেবাননের অবস্থা গাজার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/ekhon.tv। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon.tv এই লিঙ্কে।